প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আরও একটি হিন্দু ধর্ম শিক্ষা ক্লাস নিয়ে। তো এই পর্বে আমরা আলোচনা করব আমাদের দশম অধ্যায়ের পর্ব 2 নিয়ে সুশ্রুত এবং চরক সংহিতা বা সুশ্রুত এবং চরকের জীবনী সম্পর্কিত আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। দুইজনের জীবনী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের জন্য। এখান থেকে খুব একটা বেশি সৃজনশীল থাকে না, তবে এমসিকিউ প্রশ্নে কিন্তু অনেকগুলো প্রশ্ন এখান থেকে চলে আসতে পারে। তাহলে আজকে পর্বে আমরা সেগুলো একটু দেখে নেব যে এই দুইটা জীবনী থেকে কি কি বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। তো আজকে আমরা প্রথমেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 16 নং প্রশ্ন। বলা হয়েছে রোগের লক্ষণ, কারণ ও প্রতিকারের বিষয়ে জ্ঞান অর্জনের জন্য কোন গ্রন্থ অধ্যয়ন করা আবশ্যক। রোগের লক্ষণ, তারপরে বলছে কারণ এবং প্রতিকারের বিষয়ে জ্ঞান অর্জনের জন্য, অর্থাৎ একটা রোগের পেছনে যা যা কিছু থাকতে পারে এই সব কিছুর সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য যে গ্রন্থ অধ্যয়ন করা আবশ্যক সেটি হচ্ছে সুশ্রুত সংহিতা। কারণ সুশ্রুত সংহিতার মধ্যে একটা রোগের পেছনকার কারণ, কেন সেই রোগটা হচ্ছে, তারপর সেই রোগটা কিভাবে প্রতিকার করা যেতে পারে, এই সব কিছুই বর্ণনা করে লেখা আছে। 17 নং প্রশ্ন, ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় কাকে। ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় কাকে। শুধু যদি চিকিৎসা শাস্ত্র বলা হয় তাহলে এর জনক হবে চরক, কিন্তু যদি বলা হয় শল্যবিদ্যা, শল্যবিদ্যা বলতে বোঝানো হয় সার্জারিকে বা অপারেশনকে, তাহলে এই শল্যবিদ্যার জনক হচ্ছে সুশ্রুত। যেহেতু বলা হয়েছে চিকিৎসা শাস্ত্রের জনক, তাহলে এটার উত্তর হবে চরক। এরপর চলে যাচ্ছি 18 নং প্রশ্নে। 18 নং প্রশ্নে বলা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে সুশ্রুতের অবদান কোনটি। চিকিৎসা বিজ্ঞানে সুশ্রুতের অবদান কোনটি। দেখো সুশ্রুত কি করেছিল, সুশ্রুত বিভিন্ন শৈলবিদ্যার যে পদ্ধতিগুলো আছে, সার্জারির যে পদ্ধতিগুলো আছে, কত রকমভাবে সার্জারি করা যেতে পারে এবং কি কি অস্ত্রশস্ত্র ব্যবহার করে সার্জারি করা যেতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে তার সুশ্রুত সংহিতা বইয়ে লিখেছিলেন। তাহলে দেখো এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে 3 নাম্বার, রোগ চিকিৎসায় অস্ত্রোপচারের সূচনা করেন, অর্থাৎ শৈলবিদ্যা বা সার্জারি কি কি অস্ত্রের সাহায্যে কি কি কাজ করা যেতে পারে এই সব কিছু বিস্তারিত বলা আছে। 19 নং প্রশ্ন, ভারতীয় শৈলবিদ্যার জনক হলেন। শৈলবিদ্যা, যেহেতু শৈলবিদ্যা বলে দেওয়া হয়েছে তাহলে শৈলবিদ্যার জনক হবে সুশ্রুত। শৈলবিদ্যার জনক সুশ্রুত। এরপর চলে যাচ্ছি 20 নং প্রশ্নে। 20 নং প্রশ্নে বলা হয়েছে বিশ্বামিত্র মুনির পুত্রের নাম কি। বিশ্বামিত্র মুনির পুত্রের নাম হলো সুশ্রুত। 21 নং প্রশ্ন, চিকিৎসা শাস্ত্রে সুশ্রুত গুরুত্বপূর্ণ কেন। মানে চিকিৎসা শাস্ত্রে সুশ্রুতের অবদানটা ঠিক কি। সুশ্রুতের অবদান হলো শৈলবিদ্যার জনক বলে। দেখো তিনি শৈলবিদ্যার জনক, তিনি পুরো সার্জারি সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, এই জন্যই কিন্তু তিনি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে এটাই কিন্তু মেইন অ্যান্সার। তাহলে দেখো এটাও কিন্তু হতে পারে রোগ প্রতিকারে অন্ত্রোপচার করেন। অন্ত্রোপচার কিন্তু অ্যাকচুয়ালি করেন না, তিনি হচ্ছে অস্ত্রোপচার সম্পর্কে আমাদেরকে বলেন। তাই এই অপশনটা দেখে আমাদের কিন্তু কনফিউজড হওয়া যাবে না। হয়তো বা মনে হচ্ছে যে এটাও তো হতে পারে, কিন্তু একটু আমরা খেয়াল করব এখানে অন্ত্রোপচার বলা হয়েছে। অন্ত্র কিন্তু তিনি পাচার করেনি, তিনি অস্ত্রোপচার সম্পর্কে বলেছেন। অস্ত্রোপচার বলতে বোঝানো হয়েছে কিভাবে আমরা কোন অস্ত্রের সাহায্যে কোন শৈলবিদ্যা বা কোন সার্জারি কোন অপারেশন করতে পারি সেটা সম্পর্কে বলা হয়েছে। তাই এখানে অ্যান্সার হবে খ নাম্বার। আচ্ছা, তারপর 22 নং প্রশ্ন বলা হয়েছে চরকের পৃথিবীতে আগমনের কারণ কি ছিল। আচ্ছা, চরকের পৃথিবীতে আগমনের কারণ কি ছিল। পাপী তাপী উদ্ধার করা, ধর্ম প্রচার করা, মানুষকে রোগ ব্যাধি থেকে মুক্ত করা, নাম কীর্তন করা। দেখো এগুলো কিন্তু তার উদ্দেশ্য ছিল না, তার প্রধান উদ্দেশ্য ছিল রোগ ব্যাধি সম্পর্কে মানুষকে জানানো এবং সেই রোগ থেকে মানুষকে মুক্ত দেওয়া। তারপর আমরা চলে যাচ্ছি 23 নং প্রশ্নে।
চরক সংহিতা গ্রন্থটি কত ভাগে বিভক্ত বা চরক সংহিতা গ্রন্থটির কতটি ভাগ আছে? চরক সংহিতায় ভাগ আছে টোটাল 8টি, অর্থাৎ 8টি বিভাগ আছে। 8টি বিভাগে 8টি বিষয় সম্পর্কে বলা আছে। এরপর 24 নং প্রশ্ন, ভগবানের অপূর্ণাঙ্গের অবতার বলা হয় কাকে? ভগবানের অপূর্ণাঙ্গের অবতার বলা হয় সাধারণত অংশাবতারকে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে আমাদের অ্যান্সার হবে খ নং প্রশ্ন, অংশাবতার। এরপর দেখো চলে যাচ্ছি 25 নং প্রশ্ন, সুশ্রুতের পিতার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সুশ্রুতের পিতার নাম কি? সুশ্রুতের পিতার নাম হলো বিশ্বামিত্র মুনি। আমরা কিন্তু এরকম সিমিলার একটা প্রশ্ন দেখেছি যে বিশ্বামিত্র মুনির পুত্রের নাম কি, আবার এখানে বলা হয়েছে সুশ্রুতের পিতার নাম কি। তাহলে দেখো বিভিন্নভাবে কিন্তু সেম কোশ্চেন এবং সেম টপিকের কোশ্চেনটাই বিভিন্ন প্যাটার্নে চলে আসতে পারে। 26 নং প্রশ্ন, চরক সংহিতা কোন ভাষায় অনুদিত হয়? চরক সংহিতা কোন ভাষায় অনুদিত হয়? চরক সংহিতা বলো অথবা সুশ্রুত সংহিতা বলো, যেটাই বলো না কেন, দুইটাই কিন্তু আরবি ভাষায় অনুদিত হয়েছিল। অনুদিত বলতে বোঝানো হয় অনুবাদ করা হয়েছিল, সংস্কৃত ভাষা থেকে আরবি ভাষায় অনুবাদ করা হয়েছিল। 27 নং প্রশ্ন, বিমান স্থান কার রচিত? বিমান স্থান কার রচিত? বিমান স্থান নামক একটা গ্রন্থ চরকের রচিত। চরক এই বিমান স্থান নামক একটা গ্রন্থ রচনা করেছিলেন। তারপর 28 নং প্রশ্ন, চরকের গ্রন্থের নাম কি? তার মানে চরকের প্রধান যে বই বা প্রধান যে গ্রন্থ সেটার নাম কি? চরকের প্রধান গ্রন্থের নামই হলো চরক সংহিতা। 29 নং প্রশ্ন, হৃৎপিণ্ড কতটি পথ দ্বারা শরীরের সাথে যুক্ত? হৃৎপিণ্ড কতটি পথ দ্বারা শরীরের সঙ্গে যুক্ত? এটা হবে টোটাল 13টি পথ, অর্থাৎ বিভিন্ন 13টি পথের মাধ্যমে বা 13টি বিভিন্ন লাইনের মাধ্যমে আমরা বলতে পারি পুরো শরীরের সাথে কানেক্টেড থাকে। এখানে সাধারণত ওই শিরা, উপশিরা, ধমনী এগুলোর সাহায্যেই কিন্তু কানেক্টেড থাকে। 30 নং প্রশ্ন, প্রাচীন ভারতে সুশ্রুত পেশায় কি ছিলেন? সুশ্রুত পেশায় কি ছিলেন? সুশ্রুত পেশায় ছিলেন চিকিৎসক, তাই জন্যই কিন্তু তিনি ওই চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে বলেছেন। 31 নং প্রশ্ন, দেবরাজ ইন্দ্র কাকে সমগ্র আয়ুর্বেদ শিক্ষা দেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেবরাজ ইন্দ্র কাকে আয়ুর্বেদ শিক্ষা দেন? আয়ুর্বেদ শিক্ষা দিয়েছিলেন ধনন্তরীকে। ধনন্তরীকে সম্পূর্ণ আয়ুর্বেদ শিক্ষা দিয়ে পৃথিবীতে অবতরণ করিয়েছিলেন। 32 নং প্রশ্ন, এটাও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেবরাজ ইন্দ্র কাকে পৃথিবীতে জন্ম নিতে বলেছিলেন? ধনন্তরীকে। তিনি প্রথমে ধনন্তরীকে সমগ্র আয়ুর্বেদ শিক্ষা দেন, তারপরে ধনন্তরীকে বলেন পৃথিবীতে জন্ম নিতে, যেন পৃথিবী থেকে সকল রোগ ব্যাধি দুঃখ জরাসরা এগুলো চলে যায়। তারপর 33 নং প্রশ্ন, ধনন্তরীর পিতার নাম কি ছিল? ধনন্তরীর পিতার নাম কি ছিল? ধনন্তরীর পিতার নাম ছিল কাশীরাজ। ধনন্তরীর পিতার নাম কাশীরাজ। 34 নং প্রশ্ন, সুশ্রুত সংহিতায় শল্যবিদ্যার কত প্রকার পদ্ধতির বর্ণনা আছে? আমরা টোটাল 300 প্রকারের সার্জারি দেখতে পাই বা 300 প্রকারের সার্জারি করা সম্ভব, এটা সুশ্রুত সংহিতার মধ্যে উল্লেখ করা আছে। তারপর দেখো 35 নং প্রশ্ন, সুশ্রুত সংহিতা গ্রন্থে কয়টি অস্ত্রের বর্ণনা রয়েছে? সুশ্রুত সংহিতা গ্রন্থে কয়টি অস্ত্রের বর্ণনা আছে? টোটাল 120টি অস্ত্রের বর্ণনা আছে। সুশ্রুত সংহিতায় 120টি অস্ত্রের বর্ণনা রয়েছে। 36 নং প্রশ্ন, সুশ্রুত সংহিতা কয়টি ভাগে বিভক্ত? সুশ্রুত সংহিতাকে কয়টি ভাগে বিভক্ত করা যায়? এটাও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুশ্রুত সংহিতাকে 4টা ভাগে বিভক্ত করা যায়। আমরা দেখেছি চরক সংহিতার ভাগ হচ্ছে টোটাল 8টি এবং সুশ্রুত সংহিতার ভাগ টোটাল 4টি। 37 নং প্রশ্ন, কেন সুশ্রুতকে ভারতীয় শল্যবিদ্যার বা শল্য চিকিৎসার জনক বলা হয়? কারণ তিনি
শৈলবিদ্যার চর্চা করতেন বলে। তিনি শৈলবিদ্যার চর্চা করতেন, তিনি শৈলবিদ্যা সম্পর্কে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন অস্ত্র সম্পর্কে বলেছেন, সেজন্য আমরা তাকে শৈলবিদ্যার জনক বলতে পারি। 38 নং প্রশ্ন, প্রাচীন চিকিৎসক সুশ্রুতের অবদান হলো। তিনি সুশ্রুত সংহিতা নামক গ্রন্থ রচনা করেন, তিনি শৈলবিদ্যার 300 প্রকার পদ্ধতি বর্ণনা করেছেন, তিনি 120টি অস্ত্রের বর্ণনা করেছেন। দেখো, সুশ্রুত সম্পর্কে কিন্তু আমরা এখানকার সবগুলো তথ্যই বলতে পারি, সবগুলো তথ্যই সঠিক, তাহলে অ্যান্সার হবে এখানকার সবগুলো। তারপর আমরা একটা উদ্দীপক দেখে নেই। উদ্দীপকে বলা হয়েছে, অনিক সাহা পড়াশোনা করে একজন নামকরা ডাক্তার হতে চায়, তবে সার্জারি বিদ্যার দিকেই তার ঝোঁক বেশি ছিল। 39 নং প্রশ্ন, অনিক সাহা কোন মহাপুরুষের আদর্শ অনুসরণ করা উচিত? অনিক সাহার কোন মহাপুরুষের আদর্শ অনুসরণ করা উচিত? যেহেতু এখানে বলা হয়েছে যে অনিক সাহা সার্জারির দিকে ঝোঁক বেশি, এবং সার্জারি বা শৈলবিদ্যার যিনি জনক তিনি হচ্ছেন সুশ্রুত। 40 নং প্রশ্ন, উক্ত কাজটি সঠিকভাবে সম্পাদনের মাধ্যমে অনিক সাহা সেবামূলক কাজ করতে পারবে। তারপর বলা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে, ঈশ্বরের সান্নিধ্য পাবে। সবগুলোই কিন্তু সে পারবে, অবশ্যই সেবামূলক কাজ করতে পারবে, তারপরে এই সেবামূলক কাজ করার পাশাপাশি তার অর্থনৈতিক উন্নয়নটাও হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ঈশ্বরের সান্নিধ্য পাবে। তাহলে এখানে কিন্তু সবগুলোই অ্যান্সার হচ্ছে। 41 নং প্রশ্ন, চরক আবির্ভূত হন কখন? চরক আবির্ভূত হন কখন? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চরক আবির্ভূত হয়েছিল খ্রিস্টপূর্ব 300 অব্দে। 300 অব্দে মানে প্রায় অনেক বছর আগের কথা। তারপর দেখো 42 নং প্রশ্ন, প্রাচীন ভারতের চরক পেশায় কি ছিলেন? দেখো, সুশ্রুতও চিকিৎসক ছিলেন, চরকও কিন্তু চিকিৎসক ছিলেন, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে প্রথমটা, চিকিৎসক। 43 নং প্রশ্ন, চরকের পৃথিবীতে আগমনের কারণ কি? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, চরকের পৃথিবীতে আগমনের কারণ কি? চরক এই পৃথিবীতে আগমনের কারণ হচ্ছে তিনি চর রূপে এসে পৃথিবীকে রোগমুক্ত করেছিলেন, বা রোগমুক্ত করার উদ্দেশ্যে তিনি আবির্ভাব হয়েছিলেন। 44 নং প্রশ্ন, চরক নামের পিছে যুক্তি কি? এই যে চরক নামটা, এটা কেন দেওয়া হয়েছিল? কারণ সে চর রূপে পৃথিবীতে আগমন হয়েছিল, মানে তার চর রূপে পৃথিবীতে আবার আগমন হয়েছিল, এবং চর রূপে তিনি এই পৃথিবীতে এসে পৃথিবীতে যত রোগ ব্যাধি সবকিছু নির্মূল করতে পেরেছিলেন। তারপর 45 নং প্রশ্ন, চরক সংহিতা গ্রন্থখানি কয় ভাগে বিভক্ত? চরক সংহিতার টোটাল 8টি ভাগ আছে, এবং সুশ্রুত সংহিতায় টোটাল 4টি ভাগ আছে। 46 নং প্রশ্ন, প্রথম কে মানব দেহের পরিপাক, বিপাক ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বলেন? প্রথম কে মানব দেহের পরিপাক, বিপাক এবং রোগ প্রতিরোধ সম্পর্কে বলেন? এই বিস্তারিত আলোচনাগুলো আছে চরক সংহিতার মধ্যে, তাই এই কথাগুলো বলা হয়েছে বা বলেছেন চরক। তারপর 47 নং প্রশ্ন, চরক শরীরের কার্যকারিতার জন্য কয়টি দোষ বা উপাদানের কথা বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চরক বলেছেন যে শরীরে সম্পূর্ণ কার্যকারিতা ঠিক রাখার জন্য 3টা দোষ বা 3টা উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম উপাদান হচ্ছে বাত, তারপর হচ্ছে পিত্ত, এবং তারপরে হচ্ছে কফ। এই 3টার সামঞ্জস্য যখন ঠিক থাকে আমাদের শরীরে, তখন আমাদের শরীরও ঠিক থাকে, সকল কার্যকারিতায় সুন্দরভাবে সম্পন্ন হয়। আর যখন এই 3টার মধ্যে কোনো একটার সামঞ্জস্যতা কমে যায় বা কোনো একটা সামঞ্জস্যতাতে কোনো খামতি থাকে, তখনই কিন্তু সেটা আমাদের বিভিন্ন অসুস্থতার সৃষ্টি করে। তাহলে এখানে অ্যান্সার হবে 3টি। 48, কে প্রজনন বিদ্যা সম্পর্কে জানতেন? প্রজনন বিদ্যা সম্পর্কে জানতেন চরক। প্রজনন বিদ্যা সম্পর্কে চরক জানতেন। 49,
হৃৎপিণ্ডকে দেহের নিয়ন্ত্রক বলেছেন কে? মানে একটা শরীরের যত কার্যকারিতা আছে, শরীরের ভেতরকার যত বিষয়বস্তু আছে সব কিছু সম্পর্কে বলেছেন চরক। আর আমাদের শৈলবিদ্যা সম্পর্কে, সার্জারি সম্পর্কে বলেছিলেন সুশ্রুত। তাহলে দুইটা অবশ্যই আমরা আলাদা আলাদাভাবে বুঝতে পারছি। তাহলে হৃৎপিণ্ডকে দেহের নিয়ন্ত্রক বলেছেন চরক। এরপর 50 নং প্রশ্ন, সুশ্রুত সংহিতা ও চরক সংহিতা কোন ভাষায় অনুদিত হয়? দুইটাই কিন্তু আরবি ভাষায় অনুদিত হয়েছিল, দুইটাই আরবি ভাষায় অনুবাদ করা হয়েছে। 51 নং প্রশ্ন, কার সময়ে সুশ্রুত সংহিতা এবং চরক সংহিতা অনুদিত হয়? খলিফা আব্বাসীর সময়। খলিফা আব্বাসীর সময়, সেই সময়কালটাতে আরবি ভাষায় দুইটাকেই অনুবাদ করা হয়েছিল। 52 নং প্রশ্ন, চরকের শ্রেষ্ঠ পরিচয় হলো তিনি ভারতীয় শৈলবিদ্যার জনক, তিনি ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক, মানবদেহের পরিপাক বিপাক সম্পর্কে প্রথম ধারণা দেন। আচ্ছা, চরক সম্পর্কে বলা হয়েছে। দেখো, চরক সম্পর্কে যদি আমরা বলতে চাই, তিনি কিন্তু শৈল চিকিৎসা বা শৈলবিদ্যার জনক নয়। শৈলবিদ্যার জনক হচ্ছে সুশ্রুত। তাহলে এটা আমরা তার ক্ষেত্রে বলতে পারি না, আমরা তার ক্ষেত্রে বলতে পারি তিনি ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক এবং তিনি মানবদেহের পরিপাক বিপাক এই প্রক্রিয়া সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন। তাহলে অ্যান্সার হবে 3 নং অপশন। তারপর আমরা একটা উদ্দীপক দেখে নিই। এখানে উদ্দীপকে বলা হয়েছে, প্রাচীন ভারতের এক মহান চিকিৎসক ছিলেন যিনি একাধারে প্রজনন বিদ্যা সম্পর্কে জানতেন শিশুর লিঙ্গ নির্ধারণের কারণসমূহ ও দেহের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে। তিনি ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক। দেখো, এই লাইনটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারলাম ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক হচ্ছে চরক। তাহলে এখানে যে চিকিৎসকের কথা বলা হয়েছে সে হলো চরক। তারপর 54 নং প্রশ্ন, বলা হচ্ছে উক্ত চিকিৎসকের মতে রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি জরুরি, সাধন ভজন বেশি জরুরি, রোগের কারণ সমূহ জানা বেশি জরুরি। দেখো, তিনি তার যে বইগুলো আছে বা তার যে বিষয়বস্তুগুলো আছে প্রত্যেকটি বিষয়ের মধ্যে বলেছেন যে রোগ প্রতিরোধ করতে গেলে রোগ থেকে যদি আমরা নির্মূল পেতে চাই তাহলে সেক্ষেত্রে প্রতিরোধ করাই বেশি জরুরি এবং তারপর রোগের কারণগুলো জানা বেশি জরুরি। সাধন ভজনের মাধ্যমে কিন্তু কখনোই আমরা আমাদের রোগ থেকে নির্মূল পেতে পারি না। তাহলে এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে 1 এবং 3 নং অপশন, তার মানে এই 2 নাম্বার অপশনটা। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের সুশ্রুত এবং চরক সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আশা করছি সবাই খুব ভালোভাবে আইডিয়া পেয়ে গেছো এখান থেকে কি কি প্রশ্ন থাকতে পারে। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।